আছি। এবং আজকে গত ক্লাসে আমরা কোন পর্যন্ত করেছিলাম, আপনার কি মনে আছে যে আমরা কি শিখেছিলাম গত ক্লাসে? হুম। হ্যাঁ, 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 সেন্টেন্স কম্পোনেন্ট এন্ড, এইটা আমরা তাহলে আজকে থেকে দেখবো একটা। এই যে এই পর্যন্ত অর্থ অনুসারে এবং গঠন অনুসারে সেন্টেন্স, এটা। হ্যাঁ, হ্যাঁ, তো এইখান থেকে আমরা শুরু করব। আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করছি। এবার মনে হয় চলে গেছে, স্ক্রিনটা আমি দেখাচ্ছি। এটা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড এন্ড সেন্টেন্স, আমরা যখন ইংলিশে কথা বলতে চাই তখন আমাদের ওয়ার্ড মানে হচ্ছে একটি শব্দ, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এই জায়গাটা আমরা যদি বুঝতে পারি, এই ভাষাটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো এই জায়গাটা আমরা কি লক্ষ্য করব? এখানে আমরা দেখবো যে একটা ওয়ার্ড কিভাবে তৈরি হয়, একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। যেমন আমি যদি এখানে একটা বাক্য, একটা ওয়ার্ড লিখি, CAT, ক্যাট। ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। তো এটা আমরা তিনটা লেটার বা বর্ণ মিলে এটা তৈরি হয়েছে। তিনটা লেটার বা বর্ণ মিলে তৈরি হয়েছে। সি একটি লেটার, এ একটি লেটার, এবং টি একটি লেটার। তো এইখানে এইটাকে আমি একটা বাক্য করে দিতে পারি, একটা ওয়ার্ডকে আমি একটা বাক্য করে দিতে পারি। যেমন আমি যদি লিখি আই হ্যাভ আ CAT, অর্থাৎ আমার একটি বিড়াল আছে। এখানে এইটা হয়ে গেল একটি বাক্য। এটা কি হলো? এটা একটা বাক্য হয়ে গেল। আর বাম পার্শ্বের এটাকে বলা হচ্ছে ওয়ার্ড বা শব্দ। কয়েকটি শব্দ মিলে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। কয়েকটি ওয়ার্ড বা শব্দ মিলে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। আর আমরা সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলা সেন্টেন্স ব্যবহার করি, এই সকল সেন্টেন্সের সমন্বয়ে এটাকে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। আমরা বাংলাতে যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কথা বলি, এই সবগুলোর সমন্বয়কে বলা হচ্ছে বাংলা ভাষা। তো এখানে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে আজকে দেখব এই ওয়ার্ড এন্ড সেন্টেন্স কিভাবে কাজ করে, এভাবে এটা কিভাবে গঠন হয়। এখানে কি বলছে? দ্য ডেফিনেশন অফ এ ওয়ার্ড ইজ আ লেটার অর গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাজ মিনিং হোয়েন স্পোকেন অর রিটেন। আবার একটু পড়ি। দ্য ডেফিনেশন অফ এ ওয়ার্ড, একটা শব্দের সংজ্ঞা হচ্ছে ইজ এ লেটার অর গ্রুপ অফ লেটার্স। ইজ এ লেটার অর গ্রুপ অফ লেটার্স, অর্থাৎ একটি লেটার অথবা অনেকগুলো লেটারের সমষ্টি, দ্যাট হ্যাজ মিনিং, যেটা অর্থ দেয়, হোয়েন স্পোকেন অর রিটেন। অর্থাৎ এখানে সংজ্ঞাটা বাংলায় লেখা আছে। ওয়ার্ড হচ্ছে এক বা তার একাধিক লেটার, লেটার মানে বর্ণ বা অক্ষর। তাই বলছে ওয়ার্ড হচ্ছে তার এক বা একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয়, তাকে ওয়ার্ড বলে। যেমন দেখেন, সি একটি লেটার, এ একটি লেটার, টি একটি লেটার। এই তিনটা লেটার মিলে একটি বর্ণ হয়ে একটি ওয়ার্ড বা শব্দ হয়েছে ক্যাট। খ্যাট। দেখেন আমেরিকানরা কিন্তু ওরা ক্যাট বলে না, ওরা সি কে সবসময় খ উচ্চারণ করে। খ্যাট, খ্যাট। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। ওরা ওই ক্যানটাকে বলে খ্যান। খ্যান, আই ক্যান ডু দা ওয়ার্ক। আমরা কিন্তু এটা কিছু উচ্চারণ দেখে এসেছিলাম, এবং এখানে আমরা কিন্তু টাং টুইস্টার প্র্যাকটিস করতে চেয়েছিলাম, সেটা আর করা হয়নি। এটা আমি আজকে বা আপনার আগামী ক্লাসে এটা দেখাবো, টাং টুইস্টার অর্থাৎ ওরা যে অ্যাকসেন্টে কথা বলে এটা আমরা দেখবো। যেমন আমরা যদি কারো কাছে সময় জিজ্ঞাসা করি, আমরা বলি হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম। কিন্তু ওরা বলে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। অর্থাৎ টি কে কিন্তু ওরা ঠ উচ্চারণ করে। টি কে ওরা ঠ উচ্চারণ করে। আপনি দেখবেন আপনার কর্মক্ষেত্রে যে সাদা চামড়ার ইংরেজ যারা রয়েছে, এরা কিন্তু টি কখনো বলে না। যেমন টেবিল বলে না, ওরা বলে ঠেই বল, ঠেই বল। তো তদ্রূপ টাইমকে কিন্তু টাইম বলে। এখানে আরো আমরা আরো কিছু ক্লাস করবেন, 20-25টা ক্লাস, 22 নম্বরের ক্লাসে গিয়ে আমরা দেখবেন আমেরিকান অ্যাকসেন্টে যেভাবে কথা বলে, আমিও ঠিক আপনাকে সেইভাবে শিখাবো। কিছু শিট দিব, ওই শিটে ঠিক আমেরিকানদের মতো করে উচ্চারণ আপনি পাবেন। তো এখানে কি বলছে? ওয়ার্ড হচ্ছে এক বা তার একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয়, তাকে ওয়ার্ড বলে। ফর এক্সাম্পল দেখেন, কতগুলো লেটার বা বর্ণ মিলে একটি ওয়ার্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ডটা কেমন? যেমন ডগ, ম্যান, খ্যাট, বিউটিফুল, রহিম, খরিম, হি, শি, এটসেট্রা। প্রত্যেকটা কিন্তু এক একটি ওয়ার্ড বা শব্দ। তো এখানে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ওয়ার্ড হতে হলে অবশ্যই অর্থটা সুন্দর এবং স্পষ্ট হতে হবে। এখানে মনে করেন আমি আন্দাজে কিছু অক্ষর লিখে দিলাম, দেখেন BHGTH, এটা কিন্তু একটা ওয়ার্ড হবে, কারণ এটার কোনো কিন্তু অর্থ, এটার কোনো অর্থ হয় না।
তো কি বলছে, ওয়ার্ড হতে গেলে অবশ্যই তার সুন্দর এবং স্পষ্ট একটা অর্থ থাকতে হবে। ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড আই। আই মানে হচ্ছে আমি। এই একটি মাত্র লেটার মিলে কিন্তু একটি ওয়ার্ড। সেটা হচ্ছে ইংলিশে একটি মাত্র এমন উদাহরণ আছে, সেটা হচ্ছে আই। আই মানে আমি। এবং আরেকটি আছে হচ্ছে এ। এ মানে হচ্ছে একটি। এ মানে কি আছে বলেন তো? একটি। এই এ একটি মাত্র অক্ষর, কিন্তু এটা একটা ওয়ার্ড। এটা নিজেই একটা ওয়ার্ড। এ শব্দের অর্থ হচ্ছে একটি, এবং আই মানে হচ্ছে আমি। ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড দেখেন এখানে লেখা আছে, এটার অর্থ হচ্ছে পি নৌ মোল্ট্রা মাইক্রোস্কোপিক সি ভালকো নোস্কোপিক অইসি। এটার অর্থ হচ্ছে কি, সমুদ্রের ফেনা বা সমুদ্রের ঢেউ। তো এত বড় একটা ওয়ার্ড, অনেক বড় একটা শব্দ। ইংলিশ ডিকশনারিতে, অক্সফোর্ড বা অন্য যে ডিকশনারি গুলো আছে, ওই ডিকশনারির সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে এইটা। আর সব থেকে ছোট ওয়ার্ড হচ্ছে আই মানে আমি, এবং এ মানে হচ্ছে একটি। তো আমরা এতক্ষণে ওয়ার্ড এর ধারণা পেলাম। ওয়ার্ড কেমন হয়, যেমন আমি এখানে লিখলাম ডি ও জি, ডগ। তারপরে লিখলাম আর আই সি ই, রাইস। দেখেন এখানে আমি লিখেছি ডগ এবং রাইস। ডগ মানে হচ্ছে কুকুর। তারপর কি লিখলাম, রাইস মানে হচ্ছে ভাত। তো এইগুলা কিন্তু এক একটি ওয়ার্ড। এরা কি বলেন তো, এরা এক একটি ওয়ার্ড। এবং এই ওয়ার্ড মিলে সেন্টেন্স। যেমন, হ্যাঁ বলেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। রেকর্ড আপনি অবশ্যই পাবেন। রেকর্ড আমি প্রথমেই রেকর্ড চেপে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো এটা আমরা কি বলছি, এটা একটা কয়েকটা লেটার বা অক্ষর মিলে হয় হচ্ছে একটি ওয়ার্ড। কয়েকটি লেটার মিলে তৈরি হয় একটি ওয়ার্ড। কয়েকটি ওয়ার্ড মিলে তৈরি হয় একটি বাক্য। আর কয়েকটি বাক্য মিলে তৈরি হয় একটি ভাষা। কয়েকটি বাক্য মিলে তৈরি হয় একটি ভাষা। যেমন এখন আমরা এখানে শিখবো সেন্টেন্স বা বাক্য। আমরা অলরেডি ওয়ার্ড দেখে ফেলেছি। এখন আমরা দেখবো বাক্য মিলে, এই ওয়ার্ড মিলে কিভাবে বাক্য বা সেন্টেন্স হয়। যেমন এখানে ইংলিশের সংজ্ঞাটা দেওয়া আছে, দেখবেন, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। আবার একটু পড়ি, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। এর অর্থ কি, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য। এমন শব্দ সমষ্টিকে কি বলে, সেন্টেন্স বা বাক্য। A word or a group of words having a clear meaning in a given context is called a sentence. অর্থাৎ কি বলছে, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আবার একটু শোনেন, যে শব্দ অথবা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রদান করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটি ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য। আবার আমরা একটু এই জায়গাটা দেখব। এখানে কি বলছে, পাশাপাশি, এই যে কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের সুন্দর একটি ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, এখানে আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলি ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। দেখেন এইটা কিন্তু কয়েকটা শব্দ, তিনটা শব্দ। এই একটি শব্দ, ইট একটি শব্দ, রাইস একটি। এই তিনটা শব্দ মিলে। তারপর কি আছে দেখেন, আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে শব্দগুলো পাশাপাশি বসলে ওই একটি সুন্দর অর্থ দিতে হবে। এখানে যদি বলি ভাত আমি খাই, এটা কোনো বাক্য হবে না, কারণ এটা এলোমেলো হয়ে গেছে। আমি যদি বলি গরু আকাশে ওড়ে, এটা কোনো বাক্য হলো না, কারণ এই বাক্য কোনো যোগ্যতা নেই। গরু কখনো আকাশে উঠতে পারে না। তো বাক্য হতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা শব্দ পাশাপাশি বসতে হবে এবং সুন্দর একটি মিনিং দিতে হবে, সুন্দর একটি অর্থ প্রদান করতে হবে, তবেই সেটাকে বাক্য। আদারওয়াইজ এটা বাক্য হবে না। এখানে কয়েকটা বাক্যের উদাহরণ দেখি। আমি ভাত খাই, কি হবে, আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস। দয়া করে দরজাটি বন্ধ করো, প্লিজ শাট দ্য ডোর। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। সে কি তোমাকে, সে কি তোমাকে পছন্দ করে, ডাজ হি লাইক ইউ, ডাজ হি লাইক ইউ। দেখেন এই কোন প্রকারের বাক্য। আমরা বলেছিলাম অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এটা হচ্ছে ইন্টারোগেটিভ একটা বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি হচ্ছে বলেন তো, প্রশ্নবোধক। এই প্রশ্নবোধক বাক্য কিন্তু এটা। পাঁচ প্রকার বাক্য আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমি যদি আপনাকে বলি মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনার মঙ্গল করুক, এটা ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। এটা
যেটাকে ইংলিশে বলে অপটেটিভ সেন্টেন্স। তো এই ধরনের পাঁচটা বাক্য আমরা এখানে শিখতে পারবো। এখানে আমরা নিচে দেখেন, এখানে দেওয়া আছে এই যে সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়, অর্থ অনুসারে একভাবে গঠিত হয়, গঠন অনুসারে একভাবে। তো অর্থ অনুসারে কিভাবে হয়? অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার আমরা দেখবো? পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার কি কি? প্রথমে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে আপনার মোটামুটি এখানে ধারণা আছে। অর্থাৎ অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। যেসব সাধারণ কথাবার্তা, এগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আমি স্কুলে যাই, সে ভাত খায়, সে ঘুমিয়ে যায়, সে চিঠি লেখে, সে মোবাইলে কথা বলে, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে কি দেখবো? তারপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি যদি বলি যে আপনি আমেরিকার কোন অঙ্গরাজ্যে থাকেন, এই যে একটা প্রশ্ন করলাম, আপনার বাড়ি বাংলাদেশের কোন জেলায়, অর্থাৎ যে শব্দ দ্বারা প্রশ্ন, যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি? আমি আমার বাচ্চাকে বললাম যে এখন বাহিরে বর্ষা হচ্ছে, তুমি বর্ষা বৃষ্টিতে ভিজো না, তাকে আমি নিষেধ করলাম। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে একটি আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? ইচ্ছা বা আশীর্বাদ সূচক। যেমন ওই যে আপনাকে বললাম যে আল্লাহ আপনার মঙ্গল করুন, তারপর বললাম যে তুমি দীর্ঘজীবী হও, আপনি দীর্ঘজীবী হন। এটা হচ্ছে অপটেটিভ, ইচ্ছা বা আশীর্বাদ। এর প্রত্যেকটা আমরা দেখতে পারবো এখন। আরেকটি আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি শব্দের অর্থ হচ্ছে বিস্ময় সূচক। যেমন আমরা ফুটবল খেলতে গিয়েছিলাম, হঠাৎ করে আমরা বললাম কি, কি মজা, আমরা ফুটবল খেলায় জয়লাভ করেছি। কি মজা, আমরা ফুটবল খেলায় জয়লাভ করেছি। এই যে বাক্যগুলা, এইগুলো হঠাৎ যে বাক্য দ্বারা, যে কথা দ্বারা হঠাৎ মনের সুখ দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে এক্সক্লামেটরি বলে। তাকে কোন সেন্টেন্স বলে? এক্সক্লামেটরি। এবার আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত ব্যবহার। আমরা কি দেখবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত ব্যবহার। দেখেন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রাখবেন, আমরা, আপনি আপনার কর্মক্ষেত্রে বা আপনার বাসায় সারাদিন আমরা যে কথাগুলো বলি, এই কথার প্রায় 60 থেকে 70% বাক্য আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। 60 থেকে 70% বাক্য আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করে বলি। সেটা কিভাবে বলি দেখেন। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা গঠন বা স্ট্রাকচার, দুইটা গঠন। একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এই জায়গাটা দেখেন, আপনার কিন্তু একেবারে সেই সহজ বিষয়গুলো থেকে আমরা ধীরে ধীরে কঠিন বিষয়ের দিকে চলে যাচ্ছি। কঠিন বলতে কি, কঠিন না, কিন্তু এটা গ্রামারের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে গঠন হতে পারে। একভাবে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই দেখেন এখানে এই যে এক্সটেনশনের জায়গা না, এই এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। কখনো একটা অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, আর কখনো অ্যাডভার্বিয়াল থাকতে পারে। এই তিনটা বিষয় আমরা যখন ভিতরে বাক্যগুলো করতে যাব, তখন প্রত্যেকটা আমরা জানবো। যেমন আপনার এখানে আমি একটা বাক্য লিখলাম, লিখলাম যেমন হি প্লেস, PLAY, হি প্লেস ফুটবল, FOOTBALL। দেখেন এইখানে আমি একটা বাক্য লিখেছি, হি প্লেস ফুটবল। তো এই বাক্যের ভিতরে এই হি হচ্ছে আমার সাবজেক্ট। হি, হি কি বলেন তো? সাবজেক্ট। এখানে হি কিন্তু সাবজেক্ট। আচ্ছা, তারপর কি হয়েছে দেখেন, এই পেলে, এটা হচ্ছে ভার্ব। দেখেন এইখানে যে বলেছে সাবজেক্টের পরে কি বসে বলেন তো? সাবজেক্টের পরে কিন্তু সবসময় ভার্ব বসে। সাবজেক্টের পরে ভার্ব বসবে। ভার্বের পরে কি বসবে? এই জায়গাটা দেখেন, এক্সটেনশন। ভার্বের পরে কিন্তু এক্সটেনশন বসবে। এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে। অবজেক্ট থাকতে পারে, কখনো কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার কখনো অ্যাডভার্বিয়াল থাকতে পারে। তো এখানে হি প্লেস ফুটবল, এই ফুটবল কিন্তু এখানে অবজেক্ট। এই ফুটবলটা এখানে অবজেক্ট। তো কখন কমপ্লিমেন্ট হবে আর কখন অ্যাডভার্বিয়ালস হবে, এটা আমরা একটু ভিতরে দেখবো। এবং আমরা যখন ইংরেজিতে কথা বলি, দেখবেন আমাদের মাত্র এক থেকে দুইটা বাক্য বলার পরে আমাদের মুখে আর কথা ফুরিয়ে যায়। কিন্তু এই অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে বাক্যগুলো আমরা অনেক বড় করতে পারি। অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে আমরা বাক্যগুলো বড় করতে পারি। এইটার উপরে ডিটেলস ক্লাস হবে। তো আমি এখন একটু আপনাকে দেখাই সামান্য যে অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে আমরা কিভাবে বাক্য বড় করি। যেমন এখানে আমি লিখলাম, মনে করেন লিখলাম হি, হি
গেভ, GAVE। একটু ভালো করে লক্ষ্য করবে, হি গেভ, সে আমাকে দিয়েছিল, মি হি গেভ মি আ রোজ, হি গেভ মি আ রোজ, ROSE। দেখেন এই যে বাক্যটা, আমি এখানে কি লিখেছি, হি গেভ মি আ রোজ। এই বাক্যটা আমরা বড় করবো, কিভাবে বড় করবো, খুব ম্যাজিক্যাল। হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, এই বাক্যটাকে আমি বড় করতে পারি, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আচ্ছা, এখানে আমরা MPT, একটা সূত্র আছে MPT, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম। তো এখানে আমরা প্লেসটা আনবো, হি গেভ মি আ রোজ, আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল কোথায়, এট দ্য পার্ক, এট দা পার্ক, PARK। দেখেন, হি গেভ মি আ রোজ এট দা পার্ক, সে পার্কে বসে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আমি বাক্যটা কিন্তু অল্প একটু টেনে বড় করে নিয়ে গেলাম। কি লিখলাম, আমার বাক্যটা ছিল এইটু, হি গেভ মি এ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। কোথায় দিয়েছিল, এট দা পার্ক, অর্থাৎ সে আমাকে পার্কে বসে একটা গোলাপ ফুল দিয়েছিল। কোথায় বসে দিয়েছিল, পার্কে বসে। আচ্ছা, যদি বলি সে কখন দিয়েছিল, তাহলে হি গেভ মি আ রোজ এট দ্য পার্ক ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়। ইন, THE, ইন দা ইভিনিং, অর্থাৎ EVENING। দেখেন, আমি কিন্তু বাক্যটা কতটুকু ছিল, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। কোথায় দিয়েছিল, at the- কখন দিয়েছিল, ইন দা ইভিনিং। কখন দিয়েছিল, ইন দা ইভিনিং। দেখেন, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়ালস ব্যবহার। এই যে বলছে না, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে গঠন হতে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আবার নিচে দেখেন এই যে নাম্বার টু, এইভাবেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে। এটার নিয়মটা হচ্ছে কি, ইট অথবা দেয়ার থাকবে প্রথমে, এই সাবজেক্টের জায়গায় কিন্তু, এই যে যেমন এখানে হি লিখেছি না, এখানে হি এর বদলে ইট অথবা দেয়ার, হি এর বদলে থাকবে ইট অথবা দেয়ার। এটা আমরা পরে দেখবো, আগে আমরা এটা দেখে, হি গেভ মি এ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল, এট দা পার্ক, এট দা পার্ক, পার্কে বসে দিয়েছিল, ইন দা ইভিনিং। আচ্ছা, এইটা ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায় কেন দিয়েছিল, এটা হবে হচ্ছে টু টু মিট মি, MEET, মিট, ME। দেখেন, তাহলে কি হলো, সে আমাকে পার্কে বসে সন্ধ্যাবেলা একটা গোলাপ ফুল দিয়েছিল, আমাকে দেখা করার জন্য, আমার সাথে দেখা করার জন্য। এখানে আমি আরো বড় করতে পারি, উইথ প্লিজার, WITH, উইথ প্লিজার, PLEASER। দেখেন, বাক্যটা কতটুকু ছিল, এই গেভ মি এ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। কোথায় বসে দিয়েছিল, পার্কে বসে দিয়েছিল, এট দা পার্ক। কখন দিয়েছিল, ইন দা ইভিনিং। কেন দিয়েছিল, টু মিট উইথ মি, আমার সাথে দেখা করার জন্য, উইথ প্লিজার, আনন্দের সাথে। অর্থাৎ এর পুরো বাক্যটার অর্থ দ্বারা এমন, সে, এখানে আপনি আরো দিতে পারেন, ইয়েস্টারডে, YESTERDAY। অর্থাৎ এখানে বাক্যটার অর্থ এমন হলো, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল গতকাল সন্ধ্যায় পার্কে বসে, এবং আমার সাথে দেখা করে গোলাপ ফুলটি দিয়েছিল, এবং এই কারণে দিয়েছিল, সে আনন্দ পেয়েছিল। মনে করেন একটা ছেলে একটা মেয়েকে একটা গোলাপ ফুল উপহার দিল, কেন দিল, আনন্দ পাওয়ার জন্য। কোথায় বসে দিল, পার্কে বসে দিল। কখন দিল, সন্ধ্যাবেলায়। আমার বাক্যটা ছিল কিন্তু এই পর্যন্ত, এই যে হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল। আমার মূল বাক্য ছিল এইটুকু। দেখেন আমি কত বড় করতেছি। তো এই যে বড় করলাম না, এইটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। এইটা আমরা ডিটেলস দেখতে পারবো। আমাদের সবারই মনের একটা ইচ্ছা থাকে যে আমি স্যার কিভাবে ছোট বাক্যকে বড় করি। তো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জায়গাটা দেখেন, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ভাবে গঠন করা যায়। একটা ভাবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আরেকটি ভাবে হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এইটা দেখেন রুল টু, এটা একটু ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। মূলত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, যেখানে আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, সেখানে আমরা ইট বা দেয়ার ব্যবহার করবো। এটা কেমন, যেমন যদি বলি খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, এইখানে অনেকেই বলে যে স্যার এখানে সাবজেক্ট কেন পাচ্ছেন না, এখানে সাবজেক্ট তো বিশ্ববিদ্যালয়। কিন্তু না, এখানে সাবজেক্ট বিশ্ববিদ্যালয় হয় না।
কারণ বিশ্ববিদ্যালয় খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এখানে তো সে নিজে কোথাও যদি থাকে, মানে যেমন আমি ভাত খাই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাক্টিভিটিস নাই, একদম ঠিক, এখানে কিন্তু সে অ্যাক্টিভ নাই। অর্থাৎ খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এখানে বিশ্ববিদ্যালয় কিন্তু সে প্রাণহীন এবং সে ইনঅ্যাক্টিভ। কিন্তু যেখানে এই ধরনের ইনঅ্যাক্টিভ অথবা কোনো জায়গায় কোনো জিনিস স্থির ভাবে অবস্থিত আছে এমন বুঝালে আমরা দেয়ারের ব্যবহার করি। কখনো কখনো আমাদের ইটও আনতে হয়, ইটও আনতে হয়। যেমন যেমন আমরা যদি বলি এখন খাওয়ার সময়, এটা কি হবে? নাও ইট ইজ, বা ইট ইজ টাইম টু ইট, ইট ইজ টাইম টু ইট। আমরা বৃষ্টির প্রোনাউন হিসেবে ইট নিয়ে আসতে পারি। যেমন এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও। তো এখানে আমরা কোথায় এগুলো ব্যবহার করবো এটা আমরা, যেমন মূলত এই দুইটি স্ট্রাকচার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়ে থাকে। এইবার দেখেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। আমাদের সারাদিনের কথাবার্তার প্রায় 60 থেকে 70% বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে বা আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো। প্রথম স্ট্রাকচার কোনটি দেখেন? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এইটা দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখবো। কিভাবে শিখবো এইটা একটু আমরা দেখি। যেমন দেখেন, ফার্স্ট স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, একেবারে সহজ একটা বিষয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন রুমা ছবি আঁকতে পছন্দ করে, এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে রুমা, এখানে সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্ট রুমা। আচ্ছা, রুমা ছবি আঁকতে পছন্দ করে, তাহলে পছন্দ করা কি? লাইক। আর লাইকের সঙ্গে এস হলো কেন? এই বিষয়টা আমরা সবাই জানি। রুমা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা আপনি কিভাবে বুঝবেন? টেন্স ক্লাস যখন নিব ডিটেইলস তখন বোঝা যাবে। আর এখন একটু বুঝতে আসি, এখনো বুঝে আসি কিভাবে। রুমা ছবি আঁকতে পছন্দ করে, তো এটা কোন সময়ে করে? বর্তমান সময়ে। কখন করে বলেন তো? বর্তমান সময়ে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট বা কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তখন এস বাই এস। তো এখানে রুমা লাইক টু ড্র পিকচার, রুমা ছবি আঁকতে পছন্দ করে, এখানে সাবজেক্টে ভার্ব কোনটি? এই লাইক। তো দেখেন এই যে টু ড্র, এটাও কিন্তু একটা ভার্ব, তো এটাকে ইনফিনিটিভ করা হয়েছে, অর্থাৎ ভার্বের আগে যখন টু বসানো হয় এটাকে ইনফিনিটিভ বলা হয়। এটা আমরা পরে বলবো। তো এই দুটা ভার্ব রয়েছে, তো এখানে মেইন ভার্ব হচ্ছে লাইক। তো এই রুমা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব। এক্সটেনশন কোনটি? এই যে পিকচার, এটাকে এক্সটেনশন বলতে পারেন, অথবা এটাকে অবজেক্টও বলা হয়। এটা অবজেক্ট মানে হচ্ছে কর্ম। যেমন আমি ভাত খাই, এই বাক্যে অবজেক্ট বা কর্ম কোনটি? ভাত। এই বাক্যে অবজেক্ট বা কর্ম কোনটি হবে? ভাত। তারপর দেখেন তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে, এই বাক্যটাও কিন্তু একই নিয়মে হয়েছে। এখানে দে আর প্লেইং ফুটবল, এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর প্লেইং এটা ভার্ব, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, মূল ভার্বের আইএনজি বসে, তাই এখানে প্লের সঙ্গে আইএনজি হয়েছে। এবং কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্টের পরে এম ইজ আর। তো দে যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট, এখানে একটি প্লুরাল ভার্ব এসেছে আর, অর্থাৎ দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো এখানে যে হচ্ছে সাবজেক্ট, আর প্লেইং এইটুকু হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। ফুটবল এখানে কি হবে বলেন তো? অবজেক্ট। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি যে প্রথমে স্ট্রাকচার কি হবে, আপনি যে কোনো বড় বড় বাক্য এইভাবে তৈরি করতে পারবেন। প্রথমে সাবজেক্ট আনবেন, তারপরে ভার্ব আনবেন, তারপরে এক্সটেনশন আনবেন। প্রথমে ভার্ব আনতে হবে, তারপর সরি প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। দেখবেন বাক্যগুলা খুব সহজে তৈরি করেন। যেমন আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, আপনি ইংরেজি শিখছেন, এটা ইংলিশে কি বলছে? আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। আই হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব হচ্ছে লার্ন, দেন ইংলিশ হচ্ছে অবজেক্ট, ইংলিশ হচ্ছে অবজেক্ট। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বলি, আমি ইংরেজি শিখছি, তখন কি হবে বলেন? থ্যাংক ইউ, আই এম লার্নিং ইংলিশ।
এটা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে তো আমি যদি শিখেছি, তখন কি হবে? হ্যাঁ, তখন হবে আই হ্যাভ লার্ন ইংলিশ। তখন তখন লার্নের ভি3 ফর্ম বসাতে হবে, লার্ন। আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। এই জন্য আমাদের এখানে এই ভার্বের যে ফর্মগুলো, এটা আপনাকে দেখিয়ে দিব কিভাবে আমরা ভার্ব ফর্ম মুখস্থ করবো। মিনিমাম 200টা ভার্ব যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু করতে পারবো। কিভাবে করতে পারবো? যেমন দেখেন, এখানে ডু, ডিড, ডান, তারপর কি আছে, ডু ডিড ডান, আইএনজি ফর্ম ডুইং, আর থার্ড পারসন ফর্ম কি হবে, ডাজ। থার্ড পারসন ফর্ম কি হবে, ডাজ। তারপর যেমন ইট, ইট ভার্ব ইট, এট, ইটেন, ইটিং, আর ইটস। এখানেও ঠিক সেইভাবে আমি ইংরেজি শিখেছি, আমি ইংরেজি শিখিয়ে আছি বা শিখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এখানে কিভাবে করতে হবে, আই হ্যাভ এই লার্ন এর ভি3 ফর্ম আনতে হবে, লার্ন। আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু টেন্সের বিষয়টা খেয়াল রাখতে পারলে, আর টেন্স এবং ভার্ব, এই দুইটা জিনিস যদি ভালোভাবে শেখা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের অনেক ইজি হয়ে যায়। তো এখানে কি বলছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বা কর্ম বসেছে। আবার দেখব, প্রথমে স্ট্রাকচার অনুযায়ী কি বসেছে, প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বা কর্ম বসেছে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মতো ইংরেজি শব্দ সাজানো হয় না, বাংলার মতো করে ইংরেজি শব্দ সাজানো হয় না। কেন হয় না দেখেন, এখানে উপরোক্ত প্রতিটা সেন্টেন্সে ইংলিশে সাবজেক্টের পর ভার্ব বসেছে। ক্যান ইউ ক্যান সি, খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন, বলছে যে ইংলিশে কি বসেছে, এই জায়গাটা একটু আমরা লক্ষ্য করি। ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব বসেছে, কিন্তু সেন্টেন্স গুলো যখন আমরা বাংলায় ট্রান্সলেট করছি, তখন ভার্বটা অবজেক্টের পরে চলে যাচ্ছে। ভার্বটা কোথায় চলে যাচ্ছে, অবজেক্টের পরে চলে যাচ্ছে। এই অর্থে সেন্টেন্সে সবার শেষে ভার্ব বসে। যেমন আমি ভাত খাই, বাংলা বাক্যে মনে রাখবেন ভার্ব সবসময় সেন্টেন্সের বাক্যের শেষে গিয়ে বসে। আমি ভাত খাই। তো আমাদের মনে রাখতে হবে যে ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়ে থাকে। এই জায়গাটা একটু ভালো করতে হবে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইংলিশে কি হয়, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। কিন্তু বেঙ্গলিতে কি হয়, বাংলায় কি হয়, এটা আমরা একটু দেখবো। বাংলায় দেখেন কি হয়ে যায়, বাংলায় প্রথমে সাবজেক্ট হয়, তারপরে অবজেক্ট হয়, তারপরে ভার্ব। কিভাবে হয়, যেমন আমি বলেছি আমি ভাত খাই, এখানে ভার্ব কোনটি, খাই। আর এই ভার্বটা কোথায় বসেছে, শেষে, বাক্যের শেষে। কিন্তু ইংলিশে কোথায় বসবে, ইংলিশে ভার্ব বসবে হচ্ছে সাবজেক্টের কেবলই পরে, সাবজেক্টের কেবলই পরে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিভাবে হয়, যেমন দেখেন, আই হ্যাভ এ পেন, এটা কি বললাম, আই হ্যাভ এ পেন, অর্থাৎ আমার একটি কলম আছে। এখানে প্রথমে সাবজেক্ট বসেছে আই, তারপরে ভার্ব বসেছে হ্যাভ, তারপরে এ পেন, এটা হচ্ছে অবজেক্ট বসেছে। অর্থাৎ মনে রাখবেন ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় বসে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এটা মনে রাখবেন। বাংলা বাক্যে ভার্ব হচ্ছে একেবারে শেষে বসে। এটা খুঁজে বের করতে আমাদের সুবিধা হবে এই বাক্যটা যদি আমরা মনে রাখতে পারি। কি বাক্য, বাংলা বাক্যে ভার্ব কোথায় বসে, ভার্ব বসে বাক্যের শেষে। আর ইংরেজি বাক্যে ভার্ব কোথায় থাকে, ভার্ব থেকে থাকে। এতটুকু যদি মনে রাখতে পারেন, আপনার আইডেন্টিফাই করা অনেক অনেক সহজ হয়ে যাবে। তারপর দেখেন, এবার আমরা আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় স্ট্রাকচার এটা কি, আপনি যেটা বলেছিলেন ঠিক অথবা দেয়া, অর্থাৎ কোথাও কোনো জিনিস স্থির ভাবে আছে এমন বোঝালে সেটা যেমন দেখেন, এইটা অথবা দেয়া, এখানে একটি নিতে হবে, তারপর ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিতে হবে, তারপর অবজেক্ট। দেখেন আমরা একটু দেখি, যেমন আমাদের গ্রামে একটি নদী আছে। তো এখানে নদী কিন্তু অবস্থিত, আমাদের গ্রামে স্থির ভাবে আছে, নদী কিন্তু নড়াচড়া করতে পারে না। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, কক্সবাজার
একটি সমুদ্র সৈকত আছে। অর্থাৎ বাংলা কোনো বাক্যে যদি আছে, নাই, ছিল, ছিল না এমনটি থাকে, তাহলে সেখানে আমরা দেয়ারের ব্যবহার, কিসের ব্যবহার করব? দেয়ারের ব্যবহার। আমাদের গ্রামে একটি নদী আছে। দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। দেখেন এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই সকল জায়গাগুলোতে দেয়ার অথবা ইট কে সাবজেক্ট হিসাবে ব্যবহার। আচ্ছা, আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে একটি নদী কি সাবজেক্ট হতে পারে? না। আমাদের গ্রাম কি সাবজেক্ট হতে পারে? পারে না। তাই বলছে যে সকল বাংলা বাক্যে মূলত সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই সকল বাক্যগুলো প্রথমেই সাবজেক্ট হিসেবে ইট অথবা দেয়ার আছে। আপনাকে যদি এইখান থেকে আমি হোমওয়ার্ক দিই যে দেয়ারের ব্যবহার করে আপনি মাত্র 5টা বা 10টা বাক্য আপনি এক জায়গায় খাতায় একটু লিখে রাখবেন, পরবর্তী ক্লাস আমাকে হোমওয়ার্ক হিসেবে এটা দেখাবেন। দেখবেন এটা অনেক কাজে দেবে। এখানে আছে আমাদের গ্রামে একটি নদী আছে, আপনি এটা করতে পারেন আমাদের গ্রামে একটি নদী ছিল, এখানে শুধু ভার্বটা চেঞ্জ করে দিবেন। এখানে লেখা আছে দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, আপনি লিখবেন দেয়ার ওয়াজ এ রিভার ইন দেয়ার ওয়াজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। তো এই বাক্যগুলো যখন আমরা তৈরি করব, তখন আমাদের এই দেয়ারের ব্যবহার। মাঠে 3 জন লোক আছে। দেয়ার আর 3 men ইন দা ফিল্ড। এখানে কি এইভাবে বলা যায় দা ফিল্ড হ্যাজ 3 men? তাহলে তো বোঝা যায় ওই মাঠের আছে, ওই মাঠ, একজন ব্যক্তি, ওই মাঠের পাশে 3 জন লোক আছে। আগে পড়ি এমন একটা বাক্য বলেছে যে স্যার, দি ম্যান, দি ফিল্ড হ্যাজ 3 men, দি ফিল্ড হ্যাজ 3 men। অর্থাৎ মাঠে 3 জন লোক আছে, কিন্তু না, ওইটার বাক্য কি হয় জানেন? ওইটা হচ্ছে মাঠের আছে, কিন্তু মাঠ তো জড়বস্তু, মাঠের কাছে 3 জন লোক থাকতে পারে না। মাঠে আছে তার মানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে বা মাঠে বসে আছে, অর্থাৎ ওই মাঠে 3 জন লোক অবস্থান করছে, এমন বোঝালে আমরা দেয়ারে। এই জায়গাটা দেখেন বলছে এই কাঠামোটি মূলত কোথাও কোনো এই যে স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান, স্থির ব্যক্তি বা বস্তুর যখন অবস্থান বোঝাবে, তখন আমরা ইট বা দেয়ার ব্যবহার। যেমন দেখেন, এখন কটা বাজে? এখন 10টা বাজে। ইটস 10 o'clock। এখন 10টা বাজে, এখানে আপনি ইট ছাড়া অন্য কিছু আনতে পারবেন। এখানে আরো একটা জিনিস দেখেন, এই যে ইটস লেখা, আইটি লিখে তারপরে একটি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে সেই জায়গাটা একটু দেখেন। এটা ইটস মানে কি জানেন? এটা হচ্ছে ইট ইজ। এখানে এই ইটস মানে কিন্তু ইট ইজ, এটাকে হচ্ছে শর্ট ফর্ম বলে। একটা আছে লং ফর্ম আর একটি আছে শর্ট ফর্ম। ঠিক? তো এইটা হচ্ছে এখন 10টা বাজে, ইটস 10 o'clock। এখন ঐশীর নামাজ পড়ার সময়, এখন ঐশীর নামাজ পড়ার সময়। ইটস টাইম ফর ঐশীর প্রেয়ার, ইটস টাইম ফর ঐশীর প্রেয়ার। এই সব জায়গায় এখন 10টা বাজে, এখন ঐশীর নামাজ পড়ার সময়, এখানে আপনাকে ইট এর ব্যবহার। তো আশা করি ইট এবং দেয়ারের ব্যবহার নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। দেখেন, আমরা এতক্ষণ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছি, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে একটু আলোচনা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কোন বাক্য বলে বলেন তো? প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্যটা আমাদের জীবনে প্রায়ই কাজে লাগে। আপনি দোকানে গিয়ে, আপনার বাসার পাশে একটি দোকান আছে, ওখানে বা আপনি একটা সুপার শপে গিয়ে মালামাল কিনছেন, আপনি ক্যাশে যে জিজ্ঞাসা করছেন যে আমার কত দাম হয়েছে, আমাকে কত পে করতে হবে, তাহলে এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য। আপনার অফিসে আপনার কলিগকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়ি কোথায়, বা বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি। তো এইগুলা যদি আপনি ইংলিশে করতে পারেন, নিশ্চয়ই নিজের কাছে ভালো লাগবে। তো এইগুলা শিখতে গেলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য আমাদের কিন্তু দেখতে হবে। দেখেন, এইটার সংজ্ঞাটা কি? An interrogative sentence is a sentence which asks a question. An interrogative sentence is a sentence which asks a question. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কি বলছে? যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল দেখেন, ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? সে কি স্কুলে গিয়েছিল?
ডিড হি গো টু স্কুল? আপনি বাসায় এসে আপনার ওয়াইফের কাছে জিজ্ঞাসা করলেন যে বাচ্চা কি স্কুলে গিয়েছিল, সে কি স্কুলে গিয়েছিল, কি বলতে হবে? ডিড হি গো টু স্কুল। দেখেন এইখানে একটা গ্রামার আমাদের শেখার বিষয় আছে। কোনো বাক্যে যখন আমরা ডিড ব্যবহার করব, এই ডিড এর পরে যে ভার্বটি বসাবো, এটা কিন্তু ভি অন ফর্ম বা বেস ফর্মে হবে। দেখেন অনেকে আমরা ভুল করে ডিড হি ওয়েন্ট টু স্কুল, কারণ আমরা এখানে দেখতেছি স্কুলে গিয়েছিল, তাহলে গো মানে তো যাওয়া, আর গিয়েছিল ইংরেজি কি হবে? ওয়েন্ট। তাহলে আমরা কিন্তু এখানে সময় ওয়েন্ট ব্যবহার, কিন্তু এটা ভুল হবে। আপনি যেহেতু ডিড ব্যবহার করছেন, ডিড ব্যবহার করলে পরবর্তীতে যে ভার্বটি হবে, এই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা ভি অন ফর্মে হবে। যেমন সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? সে কি তার কাজ শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তুমি কখন ফুটবল খেলবে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল? এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা দিব মাত্র 1 মিনিটে। দেখেন এখানে কি বলছে, তুমি কখন ফুটবল খেলো। এখানে প্রথমে ডাব্লিউএইচ একটা ওয়ার্ড ব্যবহার করেছি, হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন, আমরা অনেকে এই বাক্যটা এইভাবে বলি, অনেক স্টুডেন্ট এইভাবে বলে আমি দেখেছি, হোয়েন ইউ উইল প্লে ফুটবল। হোয়েন ইউ উইল প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলবে। কিন্তু এটা ভুল হয়ে গেল। এটা কেন ভুল হলো জানেন? এই ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে হোয়েন, এই যেটা ডাব্লিউএইচ শব্দ, এই শব্দের পরে সবসময় আপনাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এটা মনে রাখবেন। এখানে হোয়েন ইউ উইল প্লে ফুটবল, এটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের সঠিক করে কিভাবে বলতে হবে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলবে। তো এখন আমরা মূল জায়গায় চলে আসি। মূল জায়গা হচ্ছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দুইটা স্ট্রাকচার থাকে। একটা থাকে দেখেন অক্সিলারি ভার্ব, এই জায়গাটা একটু দেখেন, দুইটা স্ট্রাকচার থাকে। একটি থাকে হচ্ছে কি বলেন তো, অক্সিলারি ভার্ব প্রথমে থাকে, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। খুব সিম্পল একটা বিষয়। প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। আর দ্বিতীয় নম্বরে যে নিয়মটা রয়েছে, এই দ্বিতীয় নম্বরে যে নিয়মটা, এই দ্বিতীয় নম্বরের নিয়মটাকে কিভাবে বলা যায়? এইটা আমরা এইভাবে বলতে পারি, প্রথমে একটি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে। অর্থাৎ এই যে বাক্যটা, হোয়েন উইল ইউ প্লে ফুটবল, কি হবে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল। এটা কিন্তু এই দ্বিতীয় নাম্বারের বাক্য, দ্বিতীয় নাম্বারের স্ট্রাকচার মেনে এটা গঠন করা হয়েছে। প্রথমে দেখেন একটি ডাব্লিউএইচ শব্দ আছে হোয়েন, তারপরে একটি অক্সিলারি ভার্ব আছে উইল, তারপরে কি আছে, একটি সাবজেক্ট আছে ইউ, তারপরে কি আছে, মেইন ভার্ব আছে প্লে, আর তারপরে অবজেক্ট আছে ফুটবল। একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে হোয়েন উইল ইউ প্লে ফুটবল, এইটা কিন্তু এই দ্বিতীয় নাম্বারের স্ট্রাকচার মেনে ওই বাক্যটা গঠন, ওই বাক্যটা গঠন করা হয়েছে। কি করা হয়েছে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল। আর প্রথমটা আমরা একটু দেখবো, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। এটা কিভাবে হয়? প্রথমে অক্সিলারি ভার্ব কোথায় বসে দেখেন, এখানে লিখলাম দে আর প্লেইং ফুটবল। একটু ভালোভাবে খেয়াল করবেন, দে আর প্লেইং ফুটবল, এটার অর্থ কি জানেন? দে আর প্লেইং ফুটবল, এটার অর্থ হচ্ছে তারা ফুটবল, কি হবে, তারা ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল। এই বাক্যটা যখন, এখানে একটি অক্সিলারি ভার্ব আছে, এখানে দুইটা ভার্ব আছে। প্লে হচ্ছে মূল ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে প্লের সঙ্গে আইএনজি করা হয়েছে। কিন্তু এখানে আরেকটি ভার্ব আছে অক্সিলারি ভার্ব, সেটা আরেকটি অক্সিলারি ভার্ব আছে, কি বলেন, এটার নাম হচ্ছে আর। তো এই যে আর নামক একটি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা আমি যদি প্রথমে নিয়ে আসি, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। এবং এটা কোন নিয়মে হবে? আমার এই যে প্রথম যে স্ট্রাকচার, প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কেমন? যেমন দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এটা কি হবে? আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। তো এই বাক্যটা কিন্তু আমার এই নিয়ম মেনে হয়েছে, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তো এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কি হয়? এটা চার ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়? চার ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে ইয়েস নো কোশ্চেন। নাম্বার ওয়ান কি বলেন? ইয়েস নো কোশ্চেন। দুই নম্বরে থাকবে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, তিন নম্বরে থাকবে এমবেডেড কোশ্চেন, আর চতুর্থ নম্বরে থাকবে হচ্ছে ট্যাগ কোশ্চেন।
কি থাকবে, ট্যাগ কোশ্চেন। তো আমরা এখানে এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা প্রধানত দুইটি ইয়েস নো কোশ্চেন এবং ডাবল ইস কোশ্চেন নিয়ে আলোচনা করব। দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, ইয়েস নো কোশ্চেন এবং ডাবল ইস কোশ্চেন। বাকি দুইটি আমরা আলাদা একটা চ্যাপ্টারে। তো এখানে ইয়েস নো কোশ্চেন হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যার উত্তর শুধুমাত্র ইয়েস এবং নো বললেই কমপ্লিট করা যায়। উপরে নাম্বার স্ট্রাকচার অন হচ্ছে ইয়েস নো কোশ্চেনের ফরমেশন। এই যে প্রথমটি হচ্ছে ইয়েস নো কোশ্চেনের ফরমেশন। সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তাকে কি বলে? কি অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করলে তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা যায়। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দেখেন খুব একটি ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বের করে সেটি যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসানো হয় তাহলে সেটি ইন্টারোগেটিভ। কেমন? এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো এইখানে আমি যদি অক্সিলারি ভার্বটা বের করে বাক্যের একেবারে শুরুতে বসিয়ে দিই, আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তাহলে এটা কিন্তু অ্যাসার্টিভ ছিল প্রথম বাক্যটা, দে আর প্লেইং ফুটবল। এটা আবার ইন্টারোগেটিভ হয়ে গেল। এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল। আর দে প্লেইং ফুটবল, এখানে আরো একটি বাক্য আমরা যদি লক্ষ্য করি দেখেন, এখানে এই বাক্যটা আমরা একটু দেখবো। হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ। এই অক্সিলারি ভার্বটাকে আমরা কি করব? আমরা প্রথমে নিয়ে আসবো। ইজ হি ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? তো এইভাবে কিন্তু আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব গুলো সবার আগে নিয়ে সেন্টেন্স গুলা ইন্টারোগেটিভ করা হলো। কিন্তু অনেক অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। দেখেন, এই যে শীট গুলা না সহকারীর এই শীট অত্যন্ত সহজ ভাবে, মানে এর থেকে সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা যায়। এই যে জায়গাটা তার যে কথা, কিন্তু অনেক অ্যাসার্টিভ কোনো অক্সিলারি ভার্ব আসলেই থাকে না। তো সেই জায়গাটা আমরা কিভাবে এগুলাকে ইন্টারোগেটিভ করব? শুধুমাত্র মেইন ভার্ব থাকে। কিছু কিছু বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, শুধু মেইন ভার্ব থাকে। সেগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করার জন্য আমাদের ডু নামক একটি অক্সিলারি ভার্বের সাহায্য। কত সুন্দর কথা! কি নিয়ে আসবো? ডু। সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফারমেটিভ সেন্টেন্স গুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই তথ্যটা একটু মনে রাখবেন। এখানে কি বলেছি? বলেছে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফারমেটিভ সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি। তো এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডু বসে এবং কোনো সেন্টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ডাজ বসে। এটা তো আমরা সবাই জানি যে সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে এখানে ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ বসবে, আর বাদ বাকি জায়গায় ডু বসবে। অন্যদিকে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে সর্বদা ডিড বসে। ফার্স্ট ইনডেফিনিট খুব সহজ, এখানে ডু আর ডাজ, এখানে একটি মাত্র বিষয় থাকবে, সেটি হচ্ছে ডিড। তো কি বলছে? হি গোস টু স্কুল। দেখেন, এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব, একটি মাত্র ভার্ব আছে এবং এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। এই ভার্বটা কি ভার্ব বলেন তো? মেইন ভার্ব। তো যেখানে মেইন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে না, আমরা কেবল পড়ে এসেছি সেটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু অথবা ডাজ আনতে হবে। তো এখানে যেহেতু হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাহলে আমাকে ডু আনা যাবে না, আমাকে ডাজ আনতে হবে। কি হবে? ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। দেখেন, হি গোস টু স্কুল, এটার বদলে আমরা শুধু প্রথমে ডাজ দেই। আর যখন ডাজ ব্যবহার করব তখন এই মূল ভার্বটি এটা কিন্তু বেস ফর্মে ফিরে আসবে। এর সঙ্গে কিন্তু এস বাই এস রাখা যাবে। এর সঙ্গে এস বাই এস রাখা যাবে। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। এটা কি হবে? ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো? তো এইভাবে আমরা, তারপর আরো আছে, যখন ডু ডাজ বা ডিড সেন্টেন্সে ব্যবহার হবে তখন সেই ভার্বটা মেইন ভার্ব থেকে আবার প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান ফর্মে চলে আসে। এই যে আমি কেবল বলেছি, যেমন হি গোস টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, সেই কথাটি এখানে লেখা হয়েছে। যখন ডু ডাজ বা ডিড সেন্টেন্স ব্যবহার হবে তখন মেইন ভার্ব যেটা থাকে সেটা আবার
প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান ফর্মে চলে আসবে। তো আপনারও হাতে মনে হয় বেশি সময় নেই, আজকে আর বেশি দেরি করবো না। এটা এখন অনেক বাকি আছে, পরবর্তী ক্লাসে এটা টোটাল কভার করে দিব। এবং এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে আপনি একটা ডিটেলস ধারণা পেয়ে যাবেন, এবং আপনি বাক্য তৈরি করতে পারবেন। এই যে দেয়ারের একটি ব্যবহার দেখালাম, একটি বাক্য কিভাবে আমরা, এই যে ক্লাসটা না, এই যে শীট আপনাকে এখন আমি দিয়ে দিব, পিডিএফটা, তো এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ক্লাস। পরবর্তী দিনও এই ক্লাসটা আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিব, ক্লাস রেকর্ডটাও তো পাঠিয়ে দিচ্ছি, এটা একটু দেখবেন। এবং আমি মনে করি যতগুলা ক্লাস আছে, এই ক্লাসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটাও পরবর্তীতে আমি এখান থেকে আবার শুরু করবো। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট। জি।